যেই ব্যাংকগুলোর এখন এই ইনভেস্টমেন্ট দরকার তাদের আসলে কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত? The first and foremost thing any investor wants to see is governance and transparency in the board and also in the management. লোন ফর্মে আছে, ইকুইটি ফর্মে আছে, আসলে কোন দিকে যাওয়া উচিত এই ব্যাংকগুলোর? There is a capital shortfall, so they should be looking for equity at the beginning. আমি personally এখন একটা ফান্ডে কাজ করছি যারা আসতে চাচ্ছে বাংলাদেশের জন্য they have allocated about $250 million, which majority will go to financial institutions. যে ব্যাংকগুলো এখন ট্রাবলের মধ্যে আছে সেই ব্যাংকগুলোতে আসলে টপ ম্যানেজমেন্টে আমাদের কতটা এরকম এক্সপার্টিস নিয়ে আসলে আমরা কাজ করতে পারছি? Top I can see. They have the vision, they have the strategy, but তাকে হেল্প করার জন্য তো you need a big team. একটা বিগ টিম লাগবে। I see there is a huge gap. এটা আসলে আমরা কিভাবে মিট আপ করতে পারি? বাইরে থেকে হায়ার করে এবং যখন হায়ার করে তারা আবার বিল্ড ইন করে লোকালদের। আমরা ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে দেখি তারা তেলা মাথায় তেল দিতে আসে। ইউ আর রাইট, কারণ হচ্ছে কি ওখানে একটা সার্টেন বেস তৈরি হয়ে যায়। আমরা দেখেছি বেশ কিছু ইনভেস্টর, বাংলাদেশি ইনভেস্টর আফ্রিকাতে ইনভেস্ট করেছে। আমাদের ওখানে আসলে কি ধরনের ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আছে? ওখানটায় আসলে বাংলাদেশিদের অনেক অপরচুনিটি আছে, আমাদের অনেক কিছু করার আছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা এখনো ক্যাপিটাল আউটফ্লোর ক্ষেত্রে খুবই কনজারভেটিভ। সবাইকে আমি বলি না কমন ওয়েভার দিয়ে দেওয়া উচিত, বাট উই ক্যান হ্যাভ আ পলিসি অ্যারাউন্ড দ্যাট। দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলোর শোতে। কারেন্ট বিলটা দিও নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আমরা আজকে আলোচনা করব একজন স্পেশাল গেস্ট আছে আমাদের সাথে, তার নাম হচ্ছে নুজহাত আনোয়ার, যিনি দীর্ঘদিন ব্যাংকিং এবং প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেছেন। সর্বশেষ তিনি ছিলেন আইএফসির কান্ট্রি হেড লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে। তো আমরা দুটি ইস্যু নিয়ে কাজ করব, একটি হলো আফ্রিকাতে বাংলাদেশের ইনভেস্টমেন্ট অপরচুনিটিগুলো কি, আরেকটি হলো বাংলাদেশে যেহেতু আমাদের অনেকগুলো ব্যাংক এখন স্ট্র্যাটেজিক ইনভেস্টর খুঁজছে, ফরেন ইনভেস্টমেন্ট খুঁজছে, সেখানে আমাদের আসলে অপরচুনিটিসগুলো কি, কিভাবে আমরা ফরেন ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করতে পারি, আমাদের লুফলসগুলো কি, আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের আমরা মার্কেটিং চালাচ্ছি যে আমাদের এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আনার জন্য, সেখানেও আসলে আমরা প্রপারলি গভর্নমেন্ট সাপোর্ট দিতে পারছি কি না, আমাদের ল্যাকিংসগুলো কি। তো যেহেতু নুজহাত আনোয়ার দীর্ঘদিন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সঙ্গে কাজ করেছে, তো আমরা তার কাছ থেকে জানবো আমাদের আসলে অপরচুনিটিসগুলো কি, চ্যালেঞ্জগুলো কি। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। প্রথমেই আপনি যদি একটু নিজের সম্পর্কে বলেন যে আপনি আসলে কোথায় কোথায় কাজ করেছেন, কি এক্সপিরিয়েন্স? শিওর। সো আমি স্টার্ট করেছি ক্যারিয়ার সিটি ব্যাংক এনেতে। আই ওয়াজ দেয়ার প্রায় 16 বছর। দেন আই মুভ টু আইএফসি, দ্য প্রাইভেট সেক্টর আর্ম ফর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, অ্যান্ড সেখানেই ছিলাম টিল বিগিনিং অফ দিস ইয়ার। ওকে, সো আমি প্রথমেই আমাদের যে বাংলাদেশের ইন্টারেস্ট, এখন আপনি দেখছেন যে আমাদের ব্যাংকিং সেক্টরে অনেকগুলো ব্যাংক, যেমন 5টি ব্যাংক মার্জ হয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক, সেখানেও কিন্তু সরকার এখানে মার্জ করছে। যেটা ফিউচার হোপটা হলো যে তারা ফরেন ইনভেস্টমেন্ট এখানে নিয়ে আসবে, সরকার এখানে থাকবে সারা জীবন তা নয়, তাদের শেয়ারটাও তারা বিক্রি করে দিবে। শুধু তাই নয়, অনেক ইন্ডিভিজুয়াল ব্যাংক যাদের বেজ অনেক ভালো কিন্তু ক্যাপিটাল এরোশন হয়েছে বিভিন্ন করাপশনের কারণে, সেই ব্যাংকগুলো কিন্তু কিছু ব্যাংক কিন্তু অলরেডি ডিসক্লোজার দিচ্ছে স্টক মার্কেটে তারা ফরেন ইনভেস্টমেন্ট খুঁজছে, স্ট্র্যাটেজিক পার্টনার খুঁজছে। তো এই ক্ষেত্রে আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আপনি যেহেতু আইএফসির সঙ্গে কাজ করেছেন, তারা অলরেডি বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে কিন্তু ইনভেস্ট করেছে, ইকুইটি ইনভেস্টমেন্ট। এই যেই ব্যাংকগুলোর এখন এই ইনভেস্টমেন্ট দরকার তাদের আসলে কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত? Thank you for the question. I think it's very close to my heart. Reason being, আমি financial institutions head হিসেবে ছিলাম CTN তে, তারপরে in IFC I have also worked with different financial institutions. So আমার খুব closely দেখা হয়েছে different financial institutions in Bangladesh. I think the governor is doing a great job on putting it forward and bringing the transparency to the whole thing. যেটা অনেক দিনের was a request from all of us. But I think there is also the second step that you are talking about. I think the first step has already been taken by the regulators. Second step, যখন আমরা ইনভেস্টার্সদের কথা খুঁজছি, as an investor আমি কি দেখতে চাই এরকম একটা ব্যাংকে যেখানে সিচুয়েশনস আর ভেরি ডিফিকাল্ট, যাদের লিকুইডিটি ক্রাইসিস, যাদের ক্যাপিটাল নেই, যাদের ইভেন
রিসোর্স নেই, হিউম্যান রিসোর্স নেই, আইটি প্ল্যাটফর্ম ভালো না, সো দের ইজ অল নেগেটিভ. So how to do that positive turnaround and do a real good pitch deck? I think the first and foremost thing any investor wants to see is governance and transparency in the board and also in the management. And that's the first thing. আমার মনে হয় এখনো আমরা সেই জায়গাটায় পৌঁছিনি আমাদের এই গভর্নেন্সের জায়গাটায়. এখনো we see and hear chairmans are running, the segregation of the board and the management team is still not there. So that's the first thing. And the second thing would be to appoint international auditors or consultants who would come and give an independent third view of the balance sheet to get the comfort. And this should be by the internationally reputed organizations or chartered accountant companies. I think that's the second thing they should do. And the third is to get resources. কারণ আমরা বাংলাদেশে for the first time এত বড় issue handle করছি. Maybe we don't have enough specialists or the right kind of people to handle the situations. We have a lot, but I think আমাদের প্রবলেমটা আরো বড়. হয়তো আমাদের 10 জন আছে কিন্তু আমাদের 20 জন দরকার. So there could be a little bit of opening to see if from around the world, it's time of globalization, we should be thinking of getting more people from outside, even on the local banks, to get that comfort to the investors. So I think these three things needs to come first. And then there have to be some demonstration of good intention from the sponsors and as well as the regulators that yes, they are committed for the change for the good and they would give you the comfort. I think these are the first steps to get the investors এখন কিন্তু interest. ব্যাংকগুলো যেগুলো করছে সেটি আমরা দেখছি যে তাদের ইন্টারনাল অডিট করছে। কিছু ব্যাংক এক্সটার্নাল অডিট নিয়েছে, যেমন ইসলামী ব্যাংক এক্সটার্নাল অডিট নিয়েছে। তবে আপনি আসলে মনে করছেন যে এক্সটার্নাল অডিটটা অনেক বেশি হয়তো ট্রাস্ট বিল্ড আপের ক্ষেত্রে হেল্প করবে, মানে তারা যে একটা অফার করবে ফরেন ইনভেস্টরদের, মানে সেক্ষেত্রে কি ধরনের ইনভেস্টমেন্টের জন্য কি ধরনের প্রয়োজন, যেমন লোন ফর্মে আছে, ইকুইটি ফর্মে আছে, আসলে কোন দিকে যাওয়া উচিত এই ব্যাংকগুলোর? There is a capital shortfall, so they should be looking for equity at the beginning. I mean, that's how the government is coming to save them. So equity অনেক বড় একটা important role play করবে. Loan of course দরকার to keep the trade flow going. এটা হচ্ছে হেল্প করবে রেগুলার যে নিডটা আছে ট্রেডের সেটার জন্য হয়তো লোনগুলো সার্টেন অ্যামাউন্ট হেল্প করবে, কিন্তু I think equity is the long term game here. And there had been instances globally, right? এরকম ভাবে লোকজন এসছে, ইনভেস্ট করেছে, and they probably exit again 8-10 years time. They don't come here to stay for the rest of their life. And that's how the equity investment will work. I think it's very important to have some equity investment. And আমাদের এটাও হতে পারে যখন ইকুইটি ইনভেস্টমেন্ট করে একজন ইনভেস্টর বাইরে থেকে, কেপেবল যারা, তাদের কিন্তু সাথে স্ট্র্যাটেজিক পার্টনাররাও তখন কমফর্ট ফিল করে আসতে ম্যানেজমেন্টে, যে আমি যে ব্যালেন্স শিট অ্যাসেট ম্যানেজমেন্টের কাছে আমার হয়তো যেই ব্যাড অ্যাসেটসগুলো দিয়ে দিব সেই কি প্রসেসে হবে, রেগুলেটরস হয়তো আপনাকে পলিসি ফ্রেমওয়ার্ক দিবে, বাট হাউ টু ইমপ্লিমেন্ট দ্যাট ইন দ্য ব্যাংকস, ইউ নিড পিপল. সো এই কাজগুলো যদি আমরা করে দিতে পারি, মানে এক্সপার্টিজের কথা বলছেন ব্যাংকে, সেটা আমাদের, আপনার অবজারভেশন কি আমাদের ব্যাংকগুলোতে, যেই ব্যাংকগুলো এখন ট্রাবলের মধ্যে আছে, সেই ব্যাংকগুলোতে আসলে টপ ম্যানেজমেন্টে আমাদের কতটা এরকম এক্সপার্টিজ নিয়ে আসলে আমরা কাজ করতে পারছি? I think maybe at the very top we have, maybe CEO is very expert, but then you need 1, 2, 3 top down. আমাদের দেশে বিভিন্ন যারা প্রবলেম ব্যাংকে এখন আছে তাদের হয়তো ব্রাঞ্চেস লাইক 1400, 1500, 1600 ব্রাঞ্চেস। কোন ব্রাঞ্চের কোনায় কি হচ্ছে উই ডোন্ট নো, অ্যান্ড আইটি প্ল্যাটফর্ম আমাদের এখনো ওই লেভেলে যায় নাই যেখানে উই আর স্লেভ টু প্রসেস। ইন দ্য ব্যাংকিং process we have to be, it's a bad word, but we have to be slave to a process, যেটার মাধ্যমে একমাত্র আপনি স্টপ করতে পারেন আনডিউ ম্যানুয়াল ট্রানজ্যাকশনস, যেখানে আমরা দেখেছি এত কিছু হয়েছে। সো ওইটা খুবই জরুরি। সো টপ আই ক্যান সি they have the vision, they have the strategy, but তাকে হেল্প করার জন্য তো you need a big team. একটা big team লাগবে। I see there is a huge gap of real qualified bankers to be in that team. তো সেটা আসলে আমরা কিভাবে মিট আপ করতে পারি, মানে এটা কিভাবে? So there are two ways. One, অনেক দেশ যেটা করে হয়তো বাইরে থেকে যেটা ইনস্ট্যান্ট রিলিফ দেয়, বাইরে থেকে হায়ার করে
যাদের ওই এক্সপার্টিস আছে যদি দেশে না থাকে, এবং যখন হায়ার করে তারা আবার বিল্ড ইন করে লোকালদের। So there are two ways to do it. There is no shortcut to it. And also আপনার রিসোর্সকে আপনি যদি মনে করেন এই 4 জনকে আমি রেমিডিয়াল ম্যানেজমেন্টে we want to excel them, যে যারা ঋণ যেগুলো খেলাপি আছে তাদের উদ্ধার করে, যে সেটা কিন্তু একটা আলাদা প্রসেস আছে, ডিফারেন্ট প্রসেস মেথোডোলজি। তো সেইটা এক্সপার্ট হয়তো আনার জন্য আমি নিয়ে আসতে পারি প্রথমে একজনকে, তারপরে আমি 10 জনকে ট্রেন করে গ্রুম করব। সেই 10 জন would be my strength. So it would be a like 3 years process. But initially I think we need some help. আমরা যে ফরেন ইনভেস্টরদের কথা বলছি, আমাদের আসলে কাদের কাছে আমাদের এই অফারগুলো, মানে আপনি বললেন আমাদের কিছু গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে, এরপর যে আমরা যাদেরকে আমরা নক করব, অফার করব, আইএফসি আছে, এর ছাড়াও আমরা আসলে কার কাছে I think there are other DFIs. I wouldn't say only IFC. So Exactly. development fund যারা আছে, it could be ADB Win, it could be IFC, it could be FMO. There are a lot of development organization যারা এজেন্ডা ভিত্তিক আসে, and the other is fund. আমি পার্সোনালি এখন একটা ফান্ডে কাজ করছি যারা আসতে চাচ্ছে গত এপ্রিল থেকে বাংলাদেশে। ওরা এশিয়াতে নেই, but বাংলাদেশের জন্য they have allocated about $250 million, which majority will go to financial institutions. So এরকম ফান্ড আমাদের আরো দরকার যারা আসবে, এবং যারা probably একটু রিস্কি ইনভেস্টমেন্টও করে, not like খুব স্ট্রাকচার্ড ওয়েতে ওনারা ইনভেস্টমেন্ট করে, কিন্তু দে হ্যাভ দ্য অ্যাপিটাইট, ওদের রিস্ক একটু বেশি নেওয়ার ক্ষমতা থাকে। সো উই হ্যাভ টু অলসো আইডেন্টিফাই এরকম ফান্ড কারা আসতে চায় বাংলাদেশে, সেরকম ফান্ড হতে পারে ইনভেস্টার্স। অলসো আই থিঙ্ক দেয়ার আর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অনেকে আসতে পারে, তারা হয়তো কিছুটা ইকুইটি দেয়, কিছুটা লোন দেয়, এবং কিছুটা ম্যানেজমেন্টেও বসে। আই থিঙ্ক ইটস দিস 3 কম্বিনেশন ইউজুয়ালি যায় বিভিন্ন দেশে ফর ইনভেস্টমেন্টস। কিন্তু আমরা দেখছি যে আমাদের সরকারও কিন্তু অনেক ফরেন ইনভেস্টরদেরকে বাংলাদেশে এখন ইনভেস্ট করতে বলছে। আসলে বাংলাদেশে এখন ইনভেস্ট করার অনেক অপরচুনিটি আছে, ব্যাংকিং সেক্টরে তো হিউজ অপরচুনিটিজ আছে, এছাড়াও ব্যাংকিং সেক্টরের বাইরেও বিডা তারা অনেক অফার করছে। যে আপনি একটু আগে বললেন যে আপনি একটি ফার্মের সঙ্গে ইনভেস্টমেন্ট আনা নিয়ে কাজ করছেন, আপনাদের এক্সপিরিয়েন্স থেকে কি দেখছেন যে আমরা কি ফ্রম দ্য গভর্নমেন্ট পার্সপেক্টিভ আমরা কি প্রপার সাপোর্ট দিতে পারছি, যেটা বলছি মুখে সেটা কি আসলে কাগজে কলমে করছি কিনা? আমার মনে হয় এখনো সেই জায়গাটায় আমরা পৌঁছেনি। বিডা খুব ভালো কাজ করছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট আই থিঙ্ক দেয়ার আর আদার ইনস্টিটিউশনস, যেটা ছিল একটা অর্গানাইজেশনের ভিতরে, গভর্নমেন্ট অর্গানাইজেশন, দেয়ার আর লাইক 3-4 প্রবলি পার্টিজ হু নিডস টু সাইন একটা ইনভেস্টমেন্ট আসার আগে, শুধু তো বিডা না। Exactly. So I think that coordination, it's uh-huh. still not, I don't think so it's working well. Okay. At least not my experience, I can say it's not. So clearly ওখানে কোঅপারেশন বাড়ানোর। আপনি একটু আগে বলছিলেন যে ফান্ডটার কথা বলছেন, সেখানে আপনি বিভিন্ন গভর্নমেন্ট অফিসে আপনারা বিভিন্ন ধরনের ডিফিকাল্টিজ ফেস করছেন। করছি বেশ ভালোই ফেস করছি, এবং আমরা প্রবাবলি বোঝাতে সক্ষম হই না যে এটা আমি আমার ব্যর্থতা হিসেবে ধরে নিব যে হাউ ইম্পর্টেন্ট এই ফান্ডটা আসা বাংলাদেশের জন্য এই মুহূর্তে। খুব সহজ না ফান্ড আনা বাংলাদেশে, এই when you don't have a stable situation, সেইখানে যখন কেউ ইন্টারেস্ট দেখায় তাকে আমাদের সাথে সাথে অ্যাপ্রুভাল দেওয়া উচিত। আমি আপনাকে বলতে পারি এপ্রিল থেকে, দিস ইজ October 26, we are trying to get this approval. আমি আরো 2টা দেশের জন্য কাজ করছিলাম, ওই 2টা দেশের কিন্তু অ্যাপ্রুভাল আমি পেয়ে গেছি। I was working for three countries. আমার দেশটা আমি এখনো ম্যানেজ করতে পারি নাই উইথ। সো আমরা এখানে ওই যেটা বলছিলাম যে গভর্নমেন্ট পার্সপেক্টিভ থেকে এখনো আমরা আসলে ওই স্মুথ করা কাজগুলো করতে পারিনি, এখনো আসেনি। যখন আমাদের সবচেয়ে বেশি এখন ফরেন ইনভেস্টমেন্ট দরকার। যদিও ব্যাংক কোম্পানি অ্যাক্টে রিসেন্টলি আমরা একটা অ্যামেন্ডমেন্ট করতে যাচ্ছি, অলরেডি একটা ড্রাফট অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনিও অনেকবার বলেছেন যে আমরা এটা ইজি করছি ফরেন ইনভেস্টমেন্টকে ব্যাংকের ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে, যেহেতু ওখানে একটু ব্যারিয়ার ছিল যে তারা কতটুকু ইনভেস্ট করতে পারবে, সেই ব্যারিয়ারটা তুলে দেওয়া হচ্ছে। সেইটা আসলে কতটুকু হেল্প করবে? ডেফিনেটলি উইল হেল্প, কারণ আসান সাহেব জানেন উনি আগেও এগুলা নিয়ে কাজ করেছেন। সো দিস উইল ডেফিনেটলি হেল্প, বাট ওই একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে তো কমফর্ট হবে না। সেটা একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আপনি ডোরটা ওপেন করলেন, বাট ইউ হ্যাভ 10 স্টেপস। সেই 10 স্টেপস তো ওই 1 থেকে 10 সবার তো কোঅর্ডিনেশনে থাকতে হবে। শুধু যদি আমি অ্যামেন্ডমেন্ট করি, একটা ল তো আগেও অনেক চেঞ্জ হয়েছে, ল চেঞ্জ করে তো ইনভেস্টার আসবে না। ইনভেস্টারকে ডেমনস্ট্রেট করতে হবে, ওকে মাই ডোর ইজ ওপেন, কাম আইল হেল্প ইউ। একটা
ছোট্ট এক্সাম্পল দিয়ে যখন বাংলাদেশে গার্মেন্টসের উত্থান হলো, তখন কিন্তু একটা অ্যাটিটিউড ছিল, নো ম্যাটার হোয়াট গার্মেন্টস রিলেটেড কোনো কাজ নিয়ে আসলে সবাই 1 মিনিটে ওইটা কাজটা সলভ করে দিবে। এক্স্যাক্টলি এরকম কিন্তু একটা অ্যাটিটিউড গভর্নমেন্ট প্রাইভেট সবার ছিল যে উই হ্যাভ টু ডু ইট। সেইরকম একটা, আমি অনেক বছর আগের কথা বলছি, সেইটা আবার কেন রেপ্লিকেট হবে না এখন? ইটস সেম, উই হ্যাভ টু বি অল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্জেন্সি। এবং সেখানেই বোধহয় আমার এই ইস্যুটা আবার চলে আসে, আমাদের ক্যাপাসিটি ইজ এ হিউজ ইস্যু, বোঝার ক্ষমতা। আমি মনে হয় না যে এখন কেউ ইচ্ছা করে না, বাট আই থিঙ্ক এই যে এটা এত ইম্পর্ট্যান্ট, মেবি যেই ডিপার্টমেন্টটাকে এই অথরিটিটা দিয়ে রাখা হয়েছে তার বোঝার সেটা ক্ষমতা নেই যে এই $300 মিলিয়ন বা $250 মিলিয়ন একটা ব্যাংকের জন্য, বাংলাদেশে 3-4টা ব্যাংকের জন্য কত ইম্পর্ট্যান্ট হতে পারে। আই থিঙ্ক দ্যাটস ওয়্যার আমাদের হ্যান্ডশেকটা হচ্ছে না। তবে আমি এবার যদি আমি ইনভেস্টরদের পার্ট থেকে বলি, যে বাংলাদেশে এখন যেই ব্যাংকগুলো, অনেক ব্যাংকই আমরা দেখেছি যে তাদের বেজ অনেক ভালো আছে, কিন্তু তাদের ক্যাপিটাল ইরেশন হয়েছে, যেখানে কিছু ক্যাপিটাল বা নিউ ইনভেস্টমেন্ট পেলে তারা স্ট্রংভাবে ঘুরে দাঁড়াতে পারে। তো এখানে তাহলে ফরেন ইনভেস্টরদের জন্য তো একটা অপরচুনিটি, যে তারা কি মানে কম প্রাইসে এখানে ঢোকার একটা সুযোগ কিনা, মানে এটা হয় কিনা। যেমন আপনি এখন যদি একটা ওয়েল রেপুটেড লাইক সিটি ব্যাংক বা বিকাশ, এখানে আপনার ইনভেস্ট করতে হলে যে ভ্যালুয়েশনটা আসবে, আবার যেটা হয়তো আমরা 5 বছর সময় লাগবে একটি ব্যাংকে ওই জায়গায় যেতে, সেই ব্যাংকটি এখন এই অবস্থায় এখন আছে, সেইটি ইনভেস্টররা কিভাবে নিচ্ছে সেই অপরচুনিটিসটা? আই থিঙ্ক ইটস নট অলওয়েজ দ্য প্রাইস পয়েন্ট, এটার সাথে তো রিস্ক অনেক বড় অ্যাসোসিয়েটেড। সো আমরা যেটাকে বেস ভালো বলছি, সেটা কি গ্লোবালি বেস ভালো বলে কিনা সেটাও একটা বোঝার ব্যাপার। বেস আমরা একটা ব্যাংকের মেইন তো লিকুইডিটি, একটা ব্যাংকের মেইন তো হচ্ছে তার ক্যাপিটাল। যেখানে তার ক্যাপিটাল নেই, লিকুইডিটি নেই, তাকে আমরা আসলে বেস ভালো কেন বলবো জোর করে, এটা আমি জানি না। সো বা কোন পয়েন্ট থেকে বলবো। সো আমাদের সেল করার ক্ষমতা আসলে এখানটায় খুব লিমিটেড। এখন যেটা বললেন সেল করার ক্ষমতা অনেক লিমিটেড, আবার আমরা ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে দেখি যে তারা তেলা মাথায় তেল দিতে আসে, যার বেস খুব স্ট্রং, আপনি সেখানেই আসতে চান, তাহলে কিন্তু আপনার তো আরো একটু রিস্ক নিলে আপনি আরো বেটার ইনভেস্টমেন্ট, বা একটা ব্যাংকে আপনি যখন কন্ডিশন দিয়ে ঢুকবেন, তখন তো আপনার এখন রিস্ক নিলেও এই ব্যাংকটাকে আপনি তো আবার রিঅর্গানাইজ করার সুযোগ আছে, সেই সুযোগটা কেন ফরেন ইনভেস্টর না নিচ্ছেন? ওই যে বললাম প্রথমেই, আমার গভর্নেন্স এখানে অনেক বড় একটা ইস্যু। আমি কি এখনো কনফিডেন্ট যে আমাদের যে ব্যাংকগুলো এখনো যারা বাইরে আছে তাদের গভর্নেন্স ইজ পারফেক্টলি ওয়ার্কিং, যে ওখানটায় হয়তো বোর্ড আর ম্যানেজমেন্টের সেগ্রিগেশন আছে? আই ডোন্ট নো। এই জায়গাটাকে আমরা এখনো ওই জায়গায় দাঁড়ায় জোর গলায় বলতে পারবো না। আর তেলা মাথায় তেল দাও, ইউ আর রাইট। কারণ হচ্ছে কি, ওখানে একটা সার্টেন বেস তৈরি হয়ে যায়। সো রিস্কের অ্যাপিটাইট একটা, এই জন্য বললাম ফান্ডরা হয়তো একটু বেশি রিস্ক নেয়, ওকে, আবার ডিএফআইরা হয়তো আরেকটু বেশি নেয়, একটা কমার্শিয়াল ব্যাংক আরও কম নেবে। সো রিস্ক কারা নেয় এরকম, সেরকম কিন্তু ডিফারেন্ট গ্রুপ আছে। সো উই অলসো নিড টু আইডেন্টিফাই এই মুহূর্তে মেবি যেগুলো ভালো ব্যাংক তাদের ইনভেস্টার্স ডিফারেন্ট হবে, যারা অবস্থা খুব খারাপ তাদের ডিফারেন্ট হবে। কিন্তু তার আগে তো আমার কাঠামোটা লাগবে, যে এই নন পারফর্মিং লোনগুলোকে তো বের করার ডিফারেন্ট ওয়ে আছে। উই আর টকিং অ্যাবাউট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, উইচ আই হ্যাভ ওয়ার্কড অন দিস 5-6 বছর আগে। We have tried to work on this, didn't been successful, but I think that's the way out. ওকে, আমাকে তো ব্যাড অ্যাসেটস গুলো কোথাও সরাতে হবে। মেবি দের ইজ, ওইটা করতে গিয়ে আমরা বুঝবো কত ডিসকাউন্টেড প্রাইসে অ্যাসেট গুলো সেল হচ্ছে। ওকে, তখন যে আমি বুঝবো হচ্ছে যে আমার ব্যালেন্স শিটে আসলে ক্যাপাসিটিটা কতটুকু। আগে আসলে এগুলো করে তারপরে আমার যেতে হবে ইনভেস্টরের কাছে, হোমওয়ার্ক করতে হবে, তো অনেক হোমওয়ার্ক করতে হবে। তারপরে আমি কনফিডেন্ট হয়তো কোনো না কোথাও থেকে ইনভেস্টর পাওয়া যায়। সবই যে একদম হাই প্রোফাইল ইনভেস্টার্স হবে তা না, অনেক রিস্কি ব্যবসা অনেক ইনভেস্টার্স করে, বাট সেটা আমাদেরকে সার্টেন ওয়েতে খুঁজতে হবে, যেটা উই হ্যাভ টু গেট দ্য রাইট কানেকশন। আমরা একটু অন্যদিকে যাই, যে আপনি দীর্ঘদিন আফ্রিকাতে কাজ করেছেন, তো বাংলাদেশের জন্য, বাংলাদেশি ইনভেস্টরদের জন্য আমরা দেখেছি বেশ কিছু বাংলাদেশি ইনভেস্টর আফ্রিকাতে ইনভেস্ট করেছে। আমাদের ওখানে আসলে কি ধরনের ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আছে? সো আফ্রিকাতে আমি দুটো পার্টে কাজ করেছি। আফ্রিকাতে আমি করেছিলাম বতসোয়ানা, নামিবিয়া, উইচ ইজ সাউদার্ন পার্ট অফ আফ্রিকা। তারপরে আমি গিয়েছিলাম ওয়েস্টে, উইচ ইজ লাইবেরিয়া এন্ড সিয়েরা লিওন। দুটো জায়গার রিকোয়ারমেন্ট আমাদের, জাস্ট একটা কথা বলে বোধহয় শুরু করি। আফ্রিকাতে 54 কান্ট্রিজ,
When we say Africa, we think it's one country and one. It Exactly. is not. Many African It's countries. huge. It's huge. And opportunities are different part different. So এখানে আমি প্রথমে যেটা দেখতে পেয়েছি লাইবেরিয়া সিয়েরা লিওনে, and I was so proud of it, যে আমি হঠাৎ করে যখন প্রথম নামি এবং গাড়িতে যাচ্ছি, I could see ব্র্যাকের সাইন. That gave me a huge comfort, তার মানে এখানে probably বাংলাদেশিদের কোনো কানেকশন আছে. Then I saw একটা সিয়েরা লিওনে there is 500 একর নিয়ে ওখানে উনি চাষ করে বাংলাদেশি. বতসোয়ানাতে দেখেছি ওনারা ফার্মাসিস্ট হিসেবে গিয়েছিল ইনিশিয়ালি, প্রায় 700 বাঙালি থাকে বতসোয়ানাতে, ভেরি আনহার্ড. তারা ওখানে সবাই মিলে একটা ফার্মিং করে এবং সেইখান থেকে তারা সেল করে, এবং তারা কিন্তু সবাই এডুকেটেড ব্যাকগ্রাউন্ড. সো আই স ওখানটায় আসলে বাংলাদেশিদের অনেক অপরচুনিটি আছে, আমাদের অনেক কিছু করার আছে. কাপল অফ রিজনস. there is a lot of similarity on our food pattern. They are one of the highest, rice eating nations. Most of the countries, বাংলাদেশিদের চেয়েও বেশি ভাত খায় ওরা. সো এটা একটা ওদের ফুড প্যাটার্নটা আমাদের মতো. সো তার মানে এগ্রি লাইনটা অনেক বেশি মিলে. সেকেন্ড, ওখানে এখন নেক্সট 2050 মধ্যে বলা হচ্ছে যে আফ্রিকাতে হচ্ছে ইয়াং পপুলেশন উড বি হাইয়েস্ট. ওদের এই মুহূর্তে অ্যাভারেজ এজ যদি করেন প্রবলি 20 years হয় ওদের. সো ইউ সি দ্যাট ওখানটা কিন্তু ম্যানুফ্যাকচারিং যদি আপনি আজকে স্ট্যাবলিশ করেন, সেইটার বেনিফিট এবং ডিভিডেন্ড আপনি অনেক বেশি পাবেন ইন দ্য লং রান, মেবি আফটার 20 years, 30 years. ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে ওয়ান অফ দ্য অলরেডি বাংলাদেশ থেকে একজন ফার্মাসিউটিক্যালস যে ওখানে সেট আপ করেছে, অ্যান্ড দে আর ডুইং গুড. সো ফার্মাসিউটিক্যালস ইজ ওয়ান অফ দ্য নিড, হেলথ কেয়ার ওখানে নিড আছে, এবং এটা বাংলাদেশ থেকে করারও আমি মনে করি যথেষ্ট সুযোগ আছে. আমরা ভালো, আমরা এগ্রি টেক এবং এগ্রি রিলেটেড কাজ করতে পারি. খুব বেসিক কাজ ওখানে ওরা করে না. খুব মজার এক্সাম্পল হবে, সিয়েরা লিওনে ওরা প্রচুর পেঁয়াজ খায়, প্রত্যেক রান্নার মধ্যে ওরা অনেক পেঁয়াজ ইউজ করে, কিন্তু ওরা একটা পেঁয়াজও প্রডিউস করতো না. ওদের 100% পেঁয়াজ ওরা ইম্পোর্ট করে আনতো, ইম্পোর্ট করতো ইন্ডিয়া থেকে, চায়না থেকে, এগুলা থেকে নিয়ে আসতো, সাউথ আফ্রিকা থেকে. তারপরে আমরা একজন ট্রেডারের সাথে যে ইম্পোর্ট করতো তাকে অনেক কনভিন্স করলাম যে তোমার তো অনেক জায়গা আছে, তুমি একটা অনিয়ন ফার্মিং করো, আমরা তোমাকে হেল্প করবো. সো ফ্রম আইএফসি ওখানে ওদেরকে হেল্প করা হলো অ্যাজ অ্যান অ্যাডভাইজারি. ইভেন সয়েল টেস্ট থেকে শুরু করে কোন ল্যান্ডে হবে, অ্যাবাউট 1000 একর অফ ল্যান্ড ও ওখানে প্রোডাকশন শুরু করলো. দিস লাস্ট ইয়ার আই এম সো প্রাউড, 35% অনিয়ন প্রোডাকশন ওরা লোকালি করেছে, যেখানে ওরা 100% ইম্পোর্ট করতো. সো এখানে ওদের কি লাভ হলো, ওদের ফরেন এক্সচেঞ্জ কিন্তু অনেক বেঁচে গেল, এবং সিয়েরা লিওন অলমোস্ট একটা এমন একটা স্টেজে যেখানটায় ওদেরকে অলমোস্ট ওরা অ্যাট দ্য বটম ওদের রিজার্ভ নিয়ে. তো সেখানে এতটুকু সেভ হওয়া কিন্তু অনেক সেভ হওয়া. বাট ওয়ার ডাজ বাংলাদেশ রিলেভেন্স কামস? আমরা উই নো হাউ টু ডু এগ্রিকালচার. এক্স্যাক্টলি. সো দ্যাটস আ হিউজ পোটেনশিয়াল আই সি ওভার দেয়ার. অ্যান্ড এটা অবশ্য অনেক লং থট. আমাদের দেশেও এগ্রি ল্যান্ড অনেক লিমিটেড হয়ে যাচ্ছে এবং আমরা প্রচুর পপুলেশন. সো মেবি ইট কুড বি হাইন্ডসাইডে যারা এখানে এখন এগ্রি প্রসেসিং করে, তারা যদি ওখানে করে, ওখান থেকেও হয়তো কোনো সময় আমাদের নিড পূরণ করার জন্য এখানে আসবে. আদার থিং ইজ, আমরা এখানে যেরকম রাইস 3 বার প্রোডাকশন করি, আমাদের যেরকম 3 বার হয় ফসল, ওখানে কিন্তু একবার করে, বিকজ দে ডোন্ট নো যে এটা 3 বার করা যায়. ওয়েদার কিন্তু আমাদের সাথে অনেক মিলে ওদের, but they don't have the technology, they don't have the understanding. So I think it's very similar skills আমাদের আছে যেটা আমরা ওখানে ট্রান্সফার করতে পারি. So that's manufacture and agri. And the other one is ICT and the digital part of it. ওখানে এখনো ওরা বহু পিছনে. And fourth reason why we should go is বাংলাদেশিদের in general ওরা খুব পছন্দ করে. That's what I felt ওখানে যে you would get a lot of welcome. And Sierra Leone finance minister, Botswana finance minister, they used to tell me they want to understand how Bangladesh has made so far এত প্রোগ্রেস কিভাবে করেছে, আমরা পারলাম না একই সময় স্বাধীনতা হয়ে. সো ওদের ওই রেসপেক্টটা আমাদের প্রতি আছে. সো আমার ধারণা, ইফ উই ডু আ গুড রিসার্চ, if we have a good local partner over there, it's very important ওখানে একটা local partner নেওয়া, because ওদের nuance culture আমরা হয়তো অনেক বুঝবো না. So initially it's very important.
I think that's where we probably অনেকে আমাদের ইনভেস্টমেন্টে যে went wrong. বিকজ কালচারালি আপনার একটা দেশকে বুঝতে হবে, বাংলাদেশে যদি কেউ ইনভেস্ট করতে আসে, ও যদি আমার কালচার না বুঝে, আমার লেবারদের মানসিকতা না বুঝে, আমার মার্কেট না বুঝে, ইটস ভেরি ডিফিকাল্ট তার বাংলাদেশে ব্যবসা করা। সিমিলারলি আপনি যখন ওখানে যাবেন ব্যবসা করতে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। বাট আপনি বলছেন যে ওখানে আমাদের অনেক ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আছে, তো রুলস রেগুলেশনগুলো আসলে কতটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি ওখানে, যেটা সো হয়তো একদমই ফ্রেন্ডলি হবে না, বিকজ ওদের রুলস রেগুলেশন অনেক দেশে তৈরিই হয় না ঠিক মতো। সো ইউ অলসো হ্যাভ দ্যাট অ্যাডভান্টেজ, যেখানে আপনি খুব স্ট্রিক্ট কোনো রুলস রেগুলেশন না, এখনো ওরা অনেক ফ্লুইড। যেমন আমাদের এগ্রিকালচার প্রোডাকশনের ক্ষেত্রে আমরা যদি ইউরোপ আমেরিকাতে যখন আমরা এগ্রিকালচার এক্সপোর্ট করতে চাই, ওখানে অনেক 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 তাদের কমপ্লায়েন্ট ইস্যু আছে, সেই দিক থেকে আসলে আমাদের আফ্রিকা কিরকম হতে পারে? সো আফ্রিকা থেকে যেমন নামিবিয়া এন্ড বতসোয়ানা থেকে ওয়ান অফ দ্য বেস্ট মিট প্রোডাকশন হয়, যেটা কিন্তু ইউরোপে যায়। সো দে মেইনটেন স্ট্যান্ডার্ড ইউরোপের জন্য, বাট ওরা যখন লোকালি ইউজ করছে ওসব কিন্তু স্ট্যান্ডার্ড আর নেই। ওকে, বিকজ ওরা এসে 6 মাস পর পর চেক করে হাউ দ্য স্ট্যান্ডার্ডস আর। কিন্তু রেগুলেটরি অ্যান্ড ইয়ে ফ্রেমওয়ার্ক, দে আর ভেরি ওপেন টু ইনকাম ইনভেস্টার্স। অ্যান্ড ওরা কথা শুনে, আপনি বললে হয়তো সময় নেয় রেগুলেশন চেঞ্জ করতে, বাট আই থিঙ্ক দে লিসেন টু ইউ। বাট এগেইন there are parts of Africa where you cannot even go. 54 কান্ট্রিজের মধ্যে there are so many countries যেখানে সিভিল ওয়ার থাকে, পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকে, অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। সো ইউ হ্যাভ টু পিক অ্যান্ড চুজ ওয়ের ইউ আর গোয়িং অ্যান্ড ওয়ের ইউ হ্যাভ আ ভেরি স্ট্রং লোকাল পার্টনার। তো সোফার আমরা কি কয়েকটা কান্ট্রির নাম বলতে পারি, যে কান্ট্রিগুলো অ্যাটলিস্ট বাংলাদেশ কনসিডার করতে পারে বাংলাদেশি ইনভেস্টররা? বাংলাদেশি ইনভেস্টররা আই থিঙ্ক অলরেডি যাচ্ছে কেনিয়াতে যাচ্ছে, উগান্ডাতে কিছু এগ্রি প্রোডাক্ট নিয়ে কিছু গেছে, ইথিওপিয়াতে উই ট্রাইড ম্যানুফ্যাকচারিং, সাম অফ দেম ফেইলড, but I think there is a reason, and we all know Ethiopia unstable অবস্থা of the political situation, but there is Liberian, Sierra Leone, West Africa-তে এগ্রিতে অনেক যেতে পারেন, বিকজ ওদের ওয়েদার ওদেরকে অনেক হেল্প করে এগ্রিকালচার প্রোডাক্টে। ম্যানুফ্যাকচারিংয়ে ইউ ক্যান গো অন দ্য ইস্টার্ন সাইড অফ ইট, which is Kenya side of it. I think that's where we should focus. আপনি বলছিলেন যে একটু আগে যে ইন্ডিয়া এবং চায়না, ওখানে চাইনিজ ইনভেস্টর এবং ইন্ডিয়ান ইনভেস্টররা অনেক যাচ্ছে, ওরা আসলে কেমন করছে ওখানে? Indians are controlling the trade as a whole, মানে ওদের যা দরকার হয় ফুডের, এভরিথিং Indians are controlling. প্রোডাকশন, যে কয়টাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনি দেখবেন, অল ওনড বাই এন্ডে যে দেখবেন ইন্ডিয়ান্স। ওকে, আর তারা একদম শুরু থেকে চলে গেছে। এটার কারণ হচ্ছে যে জাম্বিয়াতে এবং কেনিয়াতে বহু বছর আগে কিন্তু ইন্ডিয়ানসের বসবাস শুরু হয়েছে, তো সেখান থেকেই ডিসেন্ডেন্টসরা আসলে ছড়িয়ে গেছে বিভিন্ন পার্ট অফ ইট, তারপরে তারা যেটা হয় নতুন এনেছে। চাইনিজরা হ্যাজ এন্টার্ড ইন আ ভেরি ইন্টারেস্টিং ওয়ে। চাইনিজরা বেসিক্যালি ওখানে তো আফ্রিকা ইজ মিনারেলসের কিং। Any minerals you talk, from gold to diamond to lithium, but anything that you can think of, Africa is full of it. So Chinese ra ashole onek minerals niye kaj korche, এবং মাইনিং নিয়ে, এবং তারপরে ওটা দিয়ে হয়তো এন্ট্রি নিয়ে ওই দেশের ইনফ্রাস্ট্রাকচারে ঢুকে যায়, ইনফ্রাস্ট্রাকচার করে দেয়, বিকজ ওদের তো ইনফ্রাস্ট্রাকচার অবস্থা, কানেক্টিভিটি এন্ড ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি পুয়ার। ওকে, সো আপনি হয়তো যাচ্ছেন যে বলছেন কনস্ট্রাকশনে অনেক অপরচুনিটি, অনেক কনস্ট্রাকশন, ইউ উড be surprised to see মানুষের level of living over there. বেসিক রোড আপনি ভালো রোডই পাবেন না, হয়তো একটা মেইন রোড, দ্যাটস ইট। আমরা যেমন ইন্ডিয়া, চায়না, তারা বিভিন্ন দেশের শুরু থেকে এই ইনভেস্টমেন্ট অপরচুনিটিসগুলো নিয়ে থাকে। যেমন ট্যারিফের কারণে চায়না অলরেডি বাংলাদেশকে একটা ডেস্টিনেশন হিসেবে নিয়েছে এবং এখানে ইনভেস্ট করে যাচ্ছে। বাট বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা এখনো ক্যাপিটাল আউটফ্লোর ক্ষেত্রে খুবই কনজারভেটিভ, যে কারণে ফর্মালি কোনো ব্যবসায়ী বা তারা কোনো গ্রুপ তারা যেতে চায় না, ইনফর্মালি যায়। ইনফর্মালি গেলে সেই ফর্মাল চ্যানেলে কিন্তু তখন আমার ইনভেস্টমেন্টটা দেশে ব্যাক করে না। তো সেই ক্ষেত্রে আসলে রেগুলেটরি অ্যাসপেক্ট থেকে আমাদের কি করণীয় আছে? আই থিঙ্ক ইটস অলসো ইম্পর্টেন্ট, বাংলাদেশের মতো কান্ট্রির যেখানে রিজার্ভ আমাদের কমে যাচ্ছিল, সো ক্যাপিটাল আউটফ্লোটাকে হয়তো কন্ট্রোল করাটা ইজ অলসো ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আই এগ্রি উইথ দ্যাট, বাট অলসো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড আমরা কোন কোন সেক্টর ছেড়ে দিতে পারি এবং সেই সেক্টরগুলো যে কাজ করতে পারে। সবাইকে আমি বলি না কমন ওয়েভার দিয়ে দেওয়া উচিত, বাট উই ক্যান হ্যাভ আ পলিসি অ্যারাউন্ড দ্যাট,
যে মেবি এই 3-4 সেক্টরে ইফ সামবডি ইজ গোয়িং ফর ইনভেস্টমেন্ট দেন there is already a regulation যে আপনি যদি ইনভেস্টমেন্টে যান আপনাকে কিন্তু 3 মাস পর পর একটা রিটার্ন সাবমিট করতে হয়, দেখাতে হয় যে আপনি কি প্রফিটেবল হচ্ছেন কিনা, কারণ আলটিমেটলি ইনভেস্টমেন্টের উদ্দেশ্যটা কি আপনাকে আসলে একটা ডিভিডেন্ড দেশে আনা। সো ইনফর্মালি কেউ গেলে তো এইগুলো আমরা দেখি নিয়ে আসছে। So why you are allowing ইভেন it যারা to ইনফর্মালি গিয়েছে অনেকে অনেক বড় বিজনেস ওখানে তৈরি করতে পেরেছে, কিন্তু ফর্মালি সে টাকাটা দেশে আনতে পারছে না, সেটাও কিন্তু আমাদের অনেক বড় একটা ব্যারিয়ার। So I think it's important to let them go formally and bring the money formally. এক্স্যাক্টলি, And কারণ track আপনি যখন them. ফর্মাল চ্যানেলে যাচ্ছেন তখন আপনি তাকে ট্র্যাক করতে পারছেন, তাকে Exactly. অ্যাকাউন্টেবল করতে পারছেন। So I think it's important to allow some of, এবং সেটা কশাস হতে পারে, সেটা এখনই না হয় 1 বছর পরেও হতে পারে, but I think it's also important, আমার এক্সপিরিয়েন্স বলছে যে বাংলাদেশে এখন অনেক অপরচুনিটি আছে because we are good at manufacturing. এক্স্যাক্টলি, টু এক্সপ্লোর the market over there. ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you for মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে আমাদের আলোচনার দুটি পার্ট, একটি হলো কিভাবে আমাদের এখন যেই ব্যাংকগুলোর স্ট্র্যাটেজিক পার্টনার দরকার সেটার জন্য কি ধরনের প্রিপারেশন নিতে হবে তাদেরকে, ফরেন ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, এবং সেকেন্ড হলো বাংলাদেশের বাইরে ক্রস বর্ডার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আফ্রিকাতে আমাদের কি ধরনের অপরচুনিটিস অপেক্ষা করছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।